আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? পোলাপান কোন পর্যন্ত পড়ানো হয়েছে? ম্যাম আজকে আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখতে গেছিলাম। 3 নাম্বার এক্সপেরিমেন্ট ভিডিও রেকর্ডিংটা দেখা করে বলা হয়েছিল। 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখে আসছেন সবাই? 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখে আসতে বলা হয়েছে কারণ আমি 4 পড়াবো তাই। 3 দেখে আসছেন? তার মানে এখন যদি বলি কোনো নাম্বার প্রিন্ট করতে কিংবা কোনো সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে কিংবা স্ট্রিং প্রিন্ট করতে তখন পারবেন? প্রিন্ট করে দেখাতে পারবেন কিভাবে প্রিন্ট করতে হয়, ডিসপ্লে করতে হয়? এর জন্য প্রিন্টিং এর জন্য একটা ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন ইউজ করতে হয় ডস কন্ট্রোলিং এর জন্য। সেটা কি? জাহিদুল বলেন। প্রিন্টিং করার জন্য একটা ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন ইউজ করতে হয়, সেটা কি? ম্যাম একটা ভিডিও দেখছি শুধু 5 নাম্বার এক্সপেরিমেন্টের। 5 নাম্বার এক্সপেরিমেন্টের ভিডিও দেখছেন? 5 নাম্বার এক্সপেরিমেন্টে কি করানো হয়েছে? ওটাতে হচ্ছে জাম্পের ছিল। সেটার আপনার 5 নাম্বারের কথা বলতেছেন না, আপনি বলতেছেন 4 নাম্বারের কথা। 5 নাম্বার ইনস্ট্রাকশন মানে 5 নাম্বার ল্যাবে জাম্পের কিছু নাই। 4 নাম্বার হয়তো দেখছেন। জি ম্যাম। আমি 3 এর কথা জিজ্ঞেস করতেছি, আপনাদের 4 দেখতে বলা হয় নাই, 3 দেখে আসতে বলা হয়েছিল। প্রিন্টিং করতে জানেন কিভাবে প্রিন্ট করতে হয়? আপনি যদি 4 দেখছেন বলছেন, 4এও তো প্রিন্ট করার প্রয়োজন হয়। 4 কিভাবে প্রিন্ট করছেন? কোন একটা নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয় বলেন তো দেখি। ম্যাম ফার্স্টে হচ্ছে মুভ এক্স করতে হয়। মুভ এক্স এ কি পাঠাতে হয়? ম্যাম যেই ভ্যালুটা আর কি প্রিন্ট করবো ওইটাকে হচ্ছে নিতে হয়। তারপর হচ্ছে ইন্ট। কেউ বলতে পারবে? শিমলা? নাই। শাহেদ? ম্যাম পারবো না। তার মানে কেউ ভিডিওটা দেখিনি, 3 নাম্বার কেউ দেখিনি। স্যারের রেকর্ডিং কেউ দেখেননি? ইয়েস অর নো কিছু একটা তো বলতে হবে, নাহলে আমি 4 পড়াতে শুরু করলে তো বুঝতে পারবেন না কিছু। আমাকে কি 3 থেকে শুরু করতে হবে নাকি আমি 4 পড়াতে পারবো? আমাকে তো একটা ডিসিশন দিতে হবে। তাহলে সেই দিন পড়লাম না এই কারণে আপনাদের বলে দেওয়া হলো যে আপনারা মাঝখানে সময় পাবেন, মাঝখানে দেখবেন, কিন্তু দেখলেন না, আপনারা তো কথা রাখলেন না, তাহলে কিভাবে হবে? 3 থেকে শুরু করতেছি আমি, দেখেন। আজকের পরে যদি কোনো প্রশ্ন করি এই 3-4 রিলেটেড না পারেন, কপালে দুঃখ আছে সবগুলার, আমি বলে দিলাম। আজকে এই যে পড়াবো, পড়ানোর পর লাস্টে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, না পারলে আমি অ্যাটেন্ডেন্স দিব না কাউকে। শুরু করতেছি। আমাদের 3 নাম্বার যেটা, এটা ছিল হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং এন্ড নাম্বার প্রিন্টিং টু ডিসপ্লে ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা এর আগের যে ক্লাসটা, সেই আগের ক্লাসে জাম্প ইনস্ট্রাকশন শুরু করছিলাম। আপনাদের আমি জানি না মনে আছে কিনা, আমি একটু দেখি। জাম্প ইনস্ট্রাকশন শুরু করা হয়েছিল, তখন আমি বলছিলাম যে জাম্প ইনস্ট্রাকশন বোঝানোর জন্য ল্যাব 4 পড়াবো, কারণ ওখানে জাম্প ইনস্ট্রাকশনের বেসিসে কিছু এক্সাম্পল দেয়া আছে।
তো ল্যাব 4 পড়ার আগে ল্যাব 3টা আমাদের ভালো মতো বুঝতে হবে, কারণ ল্যাব 4 ল্যাব 3 দুইটাতেই প্রিন্টিং করানো হয়েছে, ঠিক আছে? ল্যাব 4 এ প্রিন্ট করতে হয়, তো প্রিন্ট করার বিষয়টা ল্যাব 3 তে শেখানো হয়েছে। ল্যাব 3 যদি ক্লিয়ার না হয় তাহলে ল্যাব 4 ও ক্লিয়ার হবে না। তো এই জাম্প ইনস্ট্রাকশন থেকে কিন্তু আমরা ওই ল্যাব 4 এ গেছিলাম, ঠিক আছে? তো আমি মাঝখানে 3টা পরে আসতেছি, তারপরে আমি আবার 4 এ যাব। দেখেন এটার নাম হচ্ছে, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে সিঙ্গেল সরি শেয়ার করা হয়নি। এক মিনিট। এখন দেখতে পাচ্ছেন না? দেখা যায়। মনোযোগ দিয়ে শুনবেন কি বলি। মায়ের আছে আজকে কপালে সবগুলা। সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং এন্ড নাম্বার প্রিন্টিং, তিনটা জিনিস খেয়াল করেন। প্রিন্টিং এ শিখবো আমরা সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং প্রিন্টিং এবং নাম্বার প্রিন্টিং। নরমালি যখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো শিখি, প্রত্যেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজেই প্রিন্টের জন্য একটা করে বিল্ট ইন ফাংশন থাকে, তাই না? যেমন আপনারা যখন ইয়া পড়ছেন, সি পড়ছেন, সি তে প্রিন্ট করা হয় কোন ফাংশন দিয়ে? সি এর জন্য প্রিন্ট করতে কোন ফাংশন ইউজ করা হয়? প্রিন্টএফ। প্রিন্টএফ ইউজ করা হয়, তাই না? সি প্লাস প্লাসে কি করা হয়? পাইথনে কি করা হয়? শুধু প্রিন্ট, তাই না? এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক রকম আমাদের হচ্ছে ফাংশন আছে। তো এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো ইউজ করে প্রিন্টিং করা হয়। তো নরমালি আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর কথা যদি বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা বিল্ট ইন ফাংশন থাকে, সেই ফাংশনের মধ্যে আমি যেটাকে প্রিন্ট করতে চাই সেই জিনিসটা পাস করলেই প্রিন্টিং হয়ে যায়। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করতে হলেও আমাদের বেশ কিছু স্টেপ আছে, সেটা মেনটেন করতে হয়। এর জন্য ফাংশন আছে, কিন্তু মানে বিল্ট ইন ফাংশন বলতে আমরা যেরকম স্ট্রাকচারের বুঝি সেরকম না, কারণ ল্যাঙ্গুয়েজ গুলোর সূচনায় আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসার আগে কিন্তু এই জিনিসগুলো আসছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের এগুলো এই যে ল্যাঙ্গুয়েজটা, এর জন্য আমাদের দেখবেন যখন আমরা প্রিন্ট করব, সিঙ্গেল ক্যারেক্টারে প্রিন্ট করি বা স্ট্রিং এ প্রিন্ট করি বা নাম্বারে প্রিন্ট করি না কেন, যাই প্রিন্ট করি না কেন, প্রিন্টিং এর প্রসেসটা একটু ঝামেলার, কঠিন না, একটু ঝামেলার, আমাদের একটু বেশি লিখতে হয়। তো কিভাবে কি লিখতে হবে সেই জিনিসটা আমরা শুরু থেকে আসতেছি। দেখেন প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে, এই লাইনটা তো একটা জাস্ট টাইটেল দেয়া হয়েছে, এটা কিছু না, এটা আপনারা যখন রান করবেন প্রোগ্রামটা এটা সরাই দিবেন এবং লাইন নাম্বারগুলোও ডিলিট করে দিবেন। দেখেন এখান থেকে শুরু হচ্ছে, আমরা প্রথমে লিখছি ডট মডেল স্মল, একটু খেয়াল করেন প্রথমে লেখা হয়েছে ডট মডেল স্মল। আপনারা এর আগে নিশ্চয়ই ল্যাব 1 ল্যাব 2 করে আসছেন, তাই না? মাল্টিপ্লিকেশন ডিভিশন পর্যন্ত তো অ্যাটলিস্ট সবার হয়েছে। তখন কি এরকম ডট মডেল স্মল নামে কিছু লিখছেন বা ডট স্ট্যাক 100H এরকম কিছু লিখছেন এর আগের ইয়াগুলোতে, ল্যাবগুলোতে? জি না ম্যাম। আচ্ছা, কিন্তু আজকে লেখার প্রয়োজন হচ্ছে, তাই না? তো এখন প্রথমে প্রশ্ন আসতে পারে যে এর আগেও আমরা প্রোগ্রাম লিখছি ছোটখাটো, কিন্তু সেখানে এগুলোর প্রয়োজন হয়নি, আমরা এখানে আবার এই জিনিসটা কেন লিখতেছি? তো ওয়ান বাই ওয়ান আমি উত্তর দিচ্ছি। দেখেন আমাদের এই যে ডট মডেল স্মল যেটা, এটা হচ্ছে মেমোরি মডেলের একটা আর্কিটেকচার, ঠিক আছে? সবসময় যে আমাকে ডট মডেল স্মলই লিখতে হবে এরকম না, আমি ডট মডেল স্মলের জায়গায় ডট মডেল টাইনি লিখতে পারি, ডট মডেল লার্জ লিখতে পারি, ডট মডেল মিডিয়াম লিখতে পারি, কম্প্যাক্ট লিখতে পারি, হিউজ লিখতে পারি, এরকম অনেকগুলো মডেল আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কখন আমি স্মল ইউজ করব আর কখন অন্যগুলো ইউজ করব? বেসিক্যালি আমরা যে প্রোগ্রামগুলো লিখি ল্যাবে হোক থিওরিতে হোক, এই প্রোগ্রামগুলোর যে সাইজ, এই সাইজের প্রোগ্রামগুলো ডট মডেল স্মলের মধ্যেই এঁটে যায়। যখন আমি কোনো প্রোগ্রামের জন্য ডট মডেল স্মল মডেল ডিফাইন করে দিচ্ছি, এর অর্থ হচ্ছে ওই প্রোগ্রামের জন্য আমি শুধুমাত্র একটা কোড সেগমেন্ট এবং একটা ডেটা সেগমেন্ট অ্যালোকেট করে দিচ্ছি। মন দিয়ে শুনেন কি বলতেছি। কোন একটা প্রোগ্রাম যদি বেশ বড় হয়, হ্যাঁ অনেক বড় একটা প্রোগ্রাম, সেটা কিন্তু একটা কোড সেগমেন্টে নাও আটতে পারে। কোন একটা প্রোগ্রামে যদি অনেক ভ্যারিয়েবল থাকে, সেটা একটা ডেটা সেগমেন্টে নাও আটতে পারে।
ঠিক আছে, খুব রেয়ার, বাট নাও আসতে পারে যদি অনেক বেশি ভ্যারিয়েবল থাকে। তো সেক্ষেত্রে কি করা হয়, ডট মডেল লার্জ বা ডট মডেল কম্প্যাক্ট বা ডট মডেল মিডিয়াম, এই মডেলগুলো ইউজ করা হয়। কিসের জন্য ইউজ করা হয়, প্রোগ্রামের সাইজ যদি বড় হয় তখন। ডট মডেল স্মল মানে এই প্রোগ্রামের জন্য অ্যাসেম্বলারকে বলে দেওয়া যে আমি তোমাকে বলে দিচ্ছি এটার জন্য একটা কোড সেগমেন্ট ডিফাইন করবা এবং একটা ডেটা সেগমেন্ট ডিফাইন করবা। তার মানে 64 কিলোবাইটের একটা কোড সেগমেন্ট ডিফাইন হবে, 64 কিলোবাইটের একটা ডেটা সেগমেন্ট ডিফাইন হবে। যদি ডট মডেল মিডিয়াম বলি তাহলে এটা অন্যরকম, যদি ডট মডেল কম্প্যাক্ট বলি তাহলে এটা অন্যরকম। ঠিক আছে, ডট মডেল কম্প্যাক্টের ক্ষেত্রে দুইটা কোড সেগমেন্ট একটা ডেটা সেগমেন্ট ডিফাইন হয়, ডট মডেল মিডিয়ামের ক্ষেত্রে একটা কোড সেগমেন্ট দুইটা ডেটা সেগমেন্ট ডিফাইন হয়, এরকম আছে। ডট মডেল লার্জের ক্ষেত্রে দুইটা কোড সেগমেন্ট মানে মাল্টিপল কোড সেগমেন্ট মাল্টিপল ডেটা সেগমেন্ট ডিফাইন হয়। তো জেনারেলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ল্যাব থিওরিতে যে প্রোগ্রামগুলো লিখি মোটামুটি বড় প্রোগ্রাম হলো ডট মডেল স্মলের মধ্যে এটা যায়, কারণ আপনারা বুঝতেই পারতেছেন ডট মডেল স্মল মানে হচ্ছে একটা কোড সেগমেন্ট থাকবে একটা ডেটা সেগমেন্ট থাকবে। একটা কোড সেগমেন্ট মানে হচ্ছে 64 কিলোবাইট। প্রোগ্রাম মোটামুটি বড় হলেও 64 কিলোবাইটের বেশি সাধারণত যায় না, যদি আমরা মানে বেশ অনেক বড় প্রোগ্রাম না লিখি। আর অনেক বড় প্রোগ্রাম সাধারণত আমাদের লেখার প্রয়োজন পড়ে না, যদি পড়ে সেক্ষেত্রে আপনারা স্মলের বদলে অন্য কোনো মডেল ইউজ করতে পারেন, মিডিয়াম বা কম্প্যাক্ট এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, বা লার্জ ইউজ করতে পারেন। এরপর আমরা ইউজ করছি কি ডট স্ট্যাক 100H। ডট স্ট্যাক 100H বলতে আমরা বোঝাচ্ছি স্ট্যাক মেমোরির জন্য 100H পরিমাণ বাইট অ্যালোকেশন করা। মানে 100H মানে যদি আপনি 100H কে ডেসিমেলে কনভার্সন করেন তাহলে 256 আসবে। তো স্ট্যাক 100H মানে হচ্ছে স্ট্যাক মেমোরির জন্য 256 পরিমাণ জায়গা অ্যালোকেট করা। এবং যখন আমরা ডট মডেল স্মল মডেল ডিফাইন করি তখন জেনারেলি যেটা হয় যে স্ট্যাক সেগমেন্টটা সাধারণত ডেটা সেগমেন্টের মধ্যেই অ্যালোকেট হয়। ডেটা সেগমেন্টের ওই 64 কিলোবাইটের মধ্যেই 256 বাইট নিয়ে হচ্ছে স্ট্যাক সেগমেন্টটা কাজ করে যদি স্ট্যাকের প্রয়োজন হয়। যেমন এই প্রোগ্রামটা আপনারা দেখবেন এখানে আমরা স্ট্যাক আসলে ইউজ করিনি, এখানে স্ট্যাকের প্রয়োজন পড়ে নাই। ঠিক আছে, এরপরে দেখেন আমরা লিখছি ডট ডেটা এবং এর মধ্যে 3টা ভ্যারিয়েবল ডিফাইন করছি এবিসি। এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এর আগের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো যখন আমরা লিখছিলাম আমরা কিন্তু তখনও কোড সেগমেন্ট ইউজ করছি। আমি যে প্রোগ্রামে লিখতেছি সেটা কোড সেগমেন্টে যেই সেভ হচ্ছে, কিন্তু তখন কিন্তু আমরা এরকম স্ট্রাকচারে লিখিনি। হ্যাঁ, এরকম স্ট্রাকচার বেসিক্যালি ফলো করতে হয়। আপনি যখন অ্যাসেম্বলারে প্রোগ্রাম লিখবেন তখন এরকম স্ট্রাকচার বেসিক্যালি ফলো করতে হয় যখন আপনার কোড সেগমেন্ট ডেটা সেগমেন্ট এই মাল্টিপল সেগমেন্ট একসাথে আপনি কোনো প্রোগ্রামে কাজ করান। তার মানে খেয়াল করে দেখেন আপনার ল্যাব 1 বা ল্যাব 2 এর যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে কি কোনো ভ্যারিয়েবল ইউজ করছিলেন? মনে পড়ে কোনো ভ্যারিয়েবল ইউজ করতেন কিনা? ল্যাব 1 বা ল্যাব 2 তে কি কোনো ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে পোলাপান? ল্যাব 1 এ কি করছিলেন না মনে ম্যাম। পড়ে? অ্যাড্রেসিং মোড শিখছিলেন তাই না? ল্যাব 2 তে শিখছিলেন মাল্টিপ্লিকেশন ডিভিশন, ওখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল ইউজ করা হয়নি। আর যখনই প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবল নাই তার মানে আপনার ডেটা লাগতেছে না, ডেটা সেগমেন্ট লাগতেছে না। যখনই আপনার প্রোগ্রামে ভ্যারিয়েবল থাকবে তখনই আপনাকে ডেটা সেগমেন্ট ডিফাইন করতে হবে। ওকে, দেখেন আমরা বলতেছি ডট ডেটা, এখানে 3টা ভ্যারিয়েবল নিছি এ বি সি। এই ভ্যারিয়েবলের নামগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এখানে এ বি সি আছে মানে আপনাকে এ বি সি দিতে হবে এরকম না বিষয়টা। তো 3টা ভ্যারিয়েবলের মধ্যে আমি 3টা ডেটা রাখছি, এর মধ্যে রাখছি 65, বি এর মধ্যে বাংলাদেশ, সি এর মধ্যে 68। এখন এই ভ্যারিয়েবলগুলো সবসময় আমাকে ডেটা সেগমেন্টের মধ্যেই রাখতে হবে। মন দিয়ে দেখেন ডট ডেটা ডিফাইন করছি এর মধ্যে কিন্তু ভ্যারিয়েবলগুলো রাখছি কেন? কারণ ভ্যারিয়েবল যখনই আমি লিখবো ভ্যারিয়েবলটা ডেটা সেগমেন্টে স্টোর হবে, সো এটাকে ডেফিনেটলি ডেটা সেগমেন্ট ডিফাইন করে এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু এটা ভ্যারিয়েবল কাজ করবে না, এরর আসবে। এখন দেখেন এই যে ভ্যারিয়েবলগুলো, এই ভ্যারিয়েবলগুলোর আমি একটা সাইজ বলে দিছি। এর মধ্যে 65 রাখছি, এটাকে ডেটা বাইট বলছি। বি এর মধ্যে বাংলাদেশ রাখছি, এটাকে ডেটা বাইট বলছি। সি এর মধ্যে আমরা 68 রাখছি, এটার সাইজ বলছি হচ্ছে DW। 1 মিনিট।
আচ্ছা, কোথায় ছিলাম? সাইজে ছিলাম। এর জন্য আমরা ডিবি মেনশন করছি, বি এর জন্য ডিবি, সি এর জন্য ডিডাব্লিউ। ডিবি মানে হচ্ছে ডেটা বাইট, ডিডাব্লিউ মানে হচ্ছে ডেটা ওয়ার্ড। তার মানে আমি যদি কোনো ভ্যারিয়েবলকে ডিবি মেনশন করি, এটার সাইজ কেমন হবে বলেন তো? এই ভ্যারিয়েবলের সাইজ কত সাইজ হবে? মানে আমি বলে দিচ্ছি ওকে একটা, তার মানে কি বিট জায়গা অ্যালোকেট করতেছি 16 বিট। বুঝতে পারলেন? যখন আমি বলতেছি ডিবি সাইজটা, তার মানে হচ্ছে ওর জন্য আমি 8 বিট অ্যালোকেট করতেছি। যখন আমি বলতেছি ডিডাব্লিউ, তখন ওর জন্য আমি 16 বিট অ্যালোকেট করতেছি। এখন আমাদের আসলে মনে হতে পারে যে কখন আমি 8 বিট অ্যালোকেট করব আর কখন 16 বিট অ্যালোকেট করব। ঠিক আছে? এরকম প্রশ্ন আসতে পারে যে আমি কখন আমার কি ইচ্ছা মতো আমি যখন ইচ্ছা 8 বিট অ্যালোকেট করব, যখন ইচ্ছা 16 বিট অ্যালোকেট করব কিনা। এরকম না বিষয়টা। বিষয়টা কিরকম? যদি আমার নর্মালি সাধারণত ডিবি ডেটা বাইট সাইজই ধরা হয়, ঠিক আছে? কিন্তু ডিডাব্লিউ যদি আমি দিয়ে থাকি, তখন দেওয়া হয় যখন আমার 16 বিটের রেজিস্টারে আমার ডেটা রাখার প্রয়োজন হয়। মানে আমাকে একটা জিনিস মেক শিওর করতে হবে যে আমি যদি সাইজ যা রাখি, সেটা আমি 16 বিটের রেজিস্টারে লোড করতে পারবো, তখন কিন্তু আমরা 8 বিটের রেজিস্টারে যে লোড করতে পারবো না। এই যে এটা কেন ডিডাব্লিউ রাখা হলো আর এই দুটো কেন ডিবি রাখা হলো, এর উত্তর একটু পরে যেই আপনারা পাবেন, একটু ধৈর্য ধরে দেখেন। এরপর আমরা কি করছি, ডট কোড লিখছি, এরপর মেইন প্রসিজার শুরু করছি। আমরা যখন সি প্রোগ্রামিং করি, সি প্রোগ্রামিং এ কিন্তু কিছু হেডার ফাইল লিখতে হয়, তাই না? যেমন আপনারা অনেক কিছু লিখেন না, ইনক্লুড হাবিজাবি লিখেন অনেক কিছু। তো এরপরে আমরা কি লিখি, ইন্ট মেইন লিখি, ওর পর থেকে কিন্তু মেইন প্রোগ্রামটা শুরু হয়। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ওই জিনিসটা হচ্ছে আমি আমার প্রয়োজন হবে কখন, যখন আমি একই সাথে কোড সেগমেন্ট ডেটা সেগমেন্ট ইউজ করতেছি। এর আগের প্রোগ্রামগুলোতে এগুলো দরকার পড়েনি, কারণ আমরা কোনো ভ্যারিয়েবল ইউজ করিনি, তখন শুধুমাত্র কোড সেগমেন্ট ইউজ করা হয়েছে। ডেটা সেগমেন্ট ইউজ করার কোনো প্রয়োজন হয়নি, যেহেতু আমাদের কোনো ভ্যারিয়েবল ছিল না। কিন্তু যখনই ভ্যারিয়েবলের বিষয়টা চলে আসবে, তখন ডেফিনেটলি ডেটা সেগমেন্ট চলে আসবে। আর ডেটা সেগমেন্টে লিখলে, আপনার ডেটা সেগমেন্ট ইউজ করতে চাইলে আপনাকে এই প্রসিজারে যেতে হবে, অ্যাসেম্বলারের প্রোগ্রাম এভাবেই লিখতে হবে। ঠিক আছে? দেখেন, এরপরে আমরা কি করছি, যে এই দুই লাইন বেসিক্যালি এটার একটা নির্দিষ্ট কাজ আছে। নির্দিষ্ট কাজটা কি? যদি ভ্যারিয়েবল থেকে থাকে আপনার প্রোগ্রামে, তখনই এই 2 লাইনের দরকার আছে, আদারওয়াইজ এই 2 লাইনের কোনো দরকার নাই। কেন দরকার নাই? দেখেন, আমরা এখানে ডেটা সেগমেন্ট ডিফাইন করে আসছি, এর মধ্যে 3টা ভ্যারিয়েবল আমরা লোড করছি, এবিসি। ঠিক আছে? এখন যে ভ্যারিয়েবল গুলো আমি ডেটা সেগমেন্টে রেখে আসছি, সেগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে এই 2টো লাইন লিখতে হয়। যখনই আমি এই 2 লাইন লিখবো, অ্যাসেম্বলার যখনই এটাকে অ্যাসেম্বল করতে যাবে, তখন এই 2 লাইন দেখে সে বুঝবে যে আসলে এখানে কি করা হয়েছে, আমার যে ভ্যারিয়েবল গুলো আছে, ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করা হয়েছে। যদি আমি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ না করি, কমন সেন্স বুঝেন, আমি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ না করলে আসলে কি হবে, যখন আমি প্রোগ্রাম লিখতেছি, তখন আমার কিন্তু প্রোগ্রামটা কোড সেগমেন্টেই যাচ্ছে। তার মানে কোড সেগমেন্টের সাথে ডেটা সেগমেন্টের একটা রিলেশন, একটা বিষয় আছে। ডেটা সেগমেন্টের ভ্যারিয়েবলটা কোড সেগমেন্ট থেকে অ্যাক্সেস করতে পারতে হবে। যদি আমি ইনিশিয়ালাইজ না করে আসি ভ্যারিয়েবল গুলো, তাহলে কোড সেগমেন্ট ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসি, ডেফিনেটলি আমার এই ভ্যারিয়েবলকে এই 2 লাইন দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। কিন্তু যদি এগুলা না থাকে, প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবল নাই, তখন তো আমি এগুলা লিখবো না, তখন এই 2 লাইনেরও কোনো দরকার নাই। সহজ হিসাব। ভ্যারিয়েবল থাকলে এটা থাকবে, ভ্যারিয়েবল থাকলে সেটাকে ইনিশিয়ালাইজ করবেন, আদারওয়াইজ এই 2 লাইনের কোনো দরকার নাই। এরপরে এখান থেকে আসতেছে মেইন লজিক্যাল পার্টটা। প্রোগ্রামের মেইন লজিক্যাল পার্টটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। মন দিয়ে দেখেন, আমরা বলছিলাম আমরা 3টা জিনিস প্রিন্ট করতে শিখব। এখানে নামের মধ্যে 3টা জিনিস ছিল, সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং আর নাম্বার। ঠিক আছে? সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং আর নাম্বার প্রিন্টিং বেসিক্যালি সেম জিনিস।
নাম্বার প্রিন্টিং যখনই আমি বলতেছি, নাম্বার প্রিন্টিং বেসিক্যালি সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং। তাহলে আমাদের মনে হতে পারে আমরা কেন দুইটা জিনিসকে আলাদা করে শিখতেছি। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, এটা মাথায় রাখেন যে আমরা বলতেছি যে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং আর নাম্বার প্রিন্টিং বেসিক্যালি একই জিনিস। তাহলে আমি এখানে আলাদা করে কেন মেনশন করলাম বা আলাদা করে প্রিন্টিং এ কেন শিখতেছি? দেখেন, আমরা যখন এই প্রোগ্রাম, যে প্রোগ্রামটা এই ল্যাব ম্যানুয়ালে দেয়া আছে, এটা যদি আপনারা ইমুলেটরে নিয়ে রান করেন, এটার আউটপুট কি হবে আপনারা জানেন? কি হওয়ার কথা? কি হতে পারে আউটপুট? এটার আউটপুট কি হতে পারে? এটার আউটপুট হবে হচ্ছে, দেখেন, এ বাংলাদেশ, এ আসবে প্রথমে, তারপরে বাংলাদেশ আসবে, তারপর আসবে হচ্ছে 68। খেয়াল করেন, এ আসবে, বাংলাদেশ আসবে, 68 আসবে, এরকম একটা আউটপুট আসবে। তো এই আউটপুট কেন আসবে এটাই আমি এখন বোঝাবো। ঠিক আছে, দেখেন এ যে আসবে না, এ আসার কারণটা কি? প্রথমে যে এ আসবে, এ আসার কারণটা কি এটা আমরা একটু বুঝি। আমাদের যখনই আমরা প্রিন্টিং করতে যাব, একটা ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আমাদের কাজে লাগে। এটার কাজ হচ্ছে ডস কে কন্ট্রোল করা বা ডস কে ইন্টারাপ্ট করা, মানে ডিস্ক অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট করা। এই যে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে INT21H, মন দিয়ে দেখেন কি বলতেছি। এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট কমান্ড। এই 21H এর পরিবর্তে যদি এখানে অন্য কোনো নাম্বার থাকতো, অন্য কোনো ইন্টারাপ্ট নাম্বার থাকতো, তাহলে অন্য কোনো কাজ করতো। মানে সবসময় INT-র পরে যে 21H থাকবে এরকম না। INT-র পরে নাম্বারটা কি সেটার উপর ডিপেন্ড করে এক এক সময় এক এক রকম কাজ হতে পারে। কিন্তু আমরা এখানে 21 ইউজ কেন করতেছি? কারণ আমরা এখানে প্রিন্টিং করতে যাচ্ছি, তার জন্য ডস কন্ট্রোল করা লাগবে। ঠিক আছে, দেখেন আসলে কাজটা কিভাবে হচ্ছে। INT21H এই ইনস্ট্রাকশন যখনই কোথাও পাবে, খেয়াল করেন, এই ইনস্ট্রাকশন যখনই কোথাও পাবে তখন প্রসেসর কি করবে? AH রেজিস্টার চেক করবে। AH এটা ফিক্সড, অন্য কোনো রেজিস্টার চেক করবে না। যখনই INT21H ইনস্ট্রাকশন পাবে, সে জানবে যে তাকে AH রেজিস্টারই চেক করতে হবে। এখন AH রেজিস্টারে কত ভ্যালু আপনি রাখছেন তার উপর ভিত্তি করে প্রসেসর ডিসাইড করবে যে তাকে কি করতে হবে। AH এ যদি 2 থাকে বা 2 রেখে আসেন আপনি, তাহলে প্রসেসর একরকম কাজ করবে। এই যে যদি আপনি 9 রেখে আসেন তাহলে অন্যরকম কাজ করবে। এই যে যদি 4C রেখে আসেন তাহলে অন্যরকম কাজ করবে। ঠিক আছে, 4C রেখে আসেন তাহলে অন্যরকম কাজ করবে। 4CH দেখেন, আমাদের কাছে মনে হইতে পারে যে ম্যাম তাহলে ম্যাম তিনটার কথা বলতেছে। H 2 থাকলে একরকম ঘটনা ঘটবে, 9 থাকলে অন্যরকম ঘটনা ঘটবে, 4C থাকলে অন্যরকম ঘটনা ঘটবে। তাহলে আমাদের কাছে মনে হতে পারে যে এর বাইরে কি কিছু থাকা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এর বাইরে অন্য ভ্যালু থাকতে পারে এবং তার জন্য অন্যরকম কাজ হতে পারে। কিন্তু এখানে আমি তিনটা মেনশন করার কারণ হচ্ছে এই প্রোগ্রামের জন্য আমাদের এই তিনটা জানলেই চলবে। এই যে প্রোগ্রামটা আমরা এখন বুঝতেছি, এই প্রোগ্রাম বোঝার জন্য এই তিনটা জিনিস জানলেই আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে 2 থাকলে কি হবে, 9 থাকলে কি হবে, আর 4C থাকলে কি হবে। দেখেন IN21H ইনস্ট্রাকশন পেলো, AH চেক করলো। AH এ যদি সে 2 পায়, ডেফিনেটলি DL চেক করবে, অন্য কোনো রেজিস্টার না। আই রিপিট, DL চেক করবে। যদি 9 পায় তখন সে DX রেজিস্টার চেক করবে। ঠিক আছে, আর যদি 4C পায় তাহলে প্রিন্টিং বন্ধ করে সে ডসকে প্রোগ্রামের কন্ট্রোলটা ফিরাই দিবে। তার মানে প্রিন্টিং বন্ধ করার জন্য 4C ইউজ করতে হয়। তাহলে IN21H ইনস্ট্রাকশন চেক করলো, H চেক করে 2 পেলে সে কি করবে? DL চেক করবে। যদি 9 পায় DX চেক করবে। যদি 4C পায় তাহলে সে প্রিন্টিং বন্ধ করে প্রোগ্রামটা ক্লোজ করে কি করবে? ডসকে কন্ট্রোলটা ফিরাই দিবে। মানে আলটিমেটলি প্রোগ্রাম শেষ করার জন্য বা প্রিন্টিং শেষ করার জন্য আমরা 4C ইউজ করি। দেখেন এই তিনটা লাইনে মনোযোগ দেই। এখানে আমরা বলতেছি মুভ DL, A, তাহলে DL এ কত স্টোর হবে? DL এ কত স্টোর হবে? এতে কত আছে? ম্যাম 65।
65 আছে, তাহলে 65 কোথায় যাবে? ডিএল এ যাবে, তাই না? এখানে যাবে হচ্ছে 65, ডিএল এ 65 গেল। তারপর আমরা বলতেছি মুভ এইচ কমা 2 ইন 21H। তাহলে দেখেন ইন 21H ইনস্ট্রাকশন প্রসেসর পেলো, এইচ চেক করে 2 পেলো। এইচ চেক করে 2 পেলে কি করবে? ডিএল চেক করবে, তাই না? এই জন্যই কিন্তু আমরা এখানে ডিএল রেজিস্টার ইউজ করছি, আমরা কিন্তু অন্য রেজিস্টার ইউজ করিনি। তো এইচ চেক করে যখন 2 পেলো, ডিএল রেজিস্টার চেক করে দেখলো 65 আছে। 65 এর করেসপন্ডিং ASCII ক্যারেক্টার সে প্রিন্ট করে দিবে। প্রিন্টিং এর জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ASCII ক্যারেক্টার ইউজ করা হয়, ঠিক আছে? কারণ এটা একদম বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ, মানে বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো প্রিন্টিং এর জন্য ASCII ক্যারেক্টার ইউজ করা হয়। আমাদের মনে হতে পারে যদি ডিএল 65 থাকে তাহলে কি প্রিন্ট হবে? কি প্রিন্ট হবে দেখেন, ASCII লিস্টটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝবেন। আমাদের এখানে ASCIIর লিস্টটা দেওয়া আছে, ঠিক আছে, এই ইমুলেটরে। এটা আপনারা বাইরে নেট থেকে নেটে সার্চ করলেই পাবেন, কিন্তু এখানেও দেয়া আছে। দেখেন এই যে 0 থেকে শুরু করে 256টা, মানে ওভারঅল তো 256টা, 0 থেকে শুরু করে যদি তাহলে 255টা। এখানে 65 বরাবর কি আছে? ক্যারেক্টার কি আছে 65 বরাবর? এ আছে। এ আছে, তাই না? 65 বরাবর এ আছে। তো প্রত্যেকটা ভ্যালুরই করেসপন্ডিং একটা ক্যারেক্টার আছে। এই 0 থেকে শুরু করে 255 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুরই করেসপন্ডিং একটা ক্যারেক্টার আছে। তো এগুলো কিন্তু বেসিক্যালি ASCII বাইনারি, ঠিক আছে? তো এখানে তো আসলে বাইনারি তো দেওয়া হয় না, লিস্টটা সবসময় ডেসিমালে করা হয়, সো ডেসিমালে এখানে করা হয়েছে। কিন্তু যদি আমি ওখানে 65 রাখি, তাই না, নিলে তো সে আসলে বাইনারিতেই নিবে। যাই হোক, তো 65 যদি আমি রাখি তাহলে এ প্রিন্ট হবে। তাহলে আমাকে একটা কথা বলেন আপনারা, যদি আমি ডি প্রিন্ট করতে চাই, আমি জাস্ট ডি ক্যারেক্টারটা প্রিন্ট করব, জাস্ট ডি, তাহলে আমাকে ডিএল এ কি রাখতে হবে? পোলাপান 68 যদি এর জন্য 65 হয়, তাহলে বাদ বাকি অন্য কোনো অ্যালফাবেটের জন্য আপনারা বের করতে পারবেন না। 66 কিসের জন্য হবে? বি এর জন্য, তাই না? 67 সি এর জন্য, 68 হবে হচ্ছে ডি এর জন্য। তার মানে আমি যদি বলতাম ডি প্রিন্ট করো, তাহলে এ ভ্যারিয়েবলের মধ্যে কি রাখতে হতো? 68 রাখতে হতো। আপনি এটা ডিরেক্ট মুভ ডিএল কমা ভ্যারিয়েবল না দিয়ে 68ও রাখতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। এই যে ভ্যারিয়েবল দিয়ে সবসময় প্রোগ্রাম করতে হবে এরকম না, এখানে জাস্ট ভ্যারিয়েবল নিয়ে দেখানো হয়েছে। তো এখান থেকে এই যে এখানে যতগুলো লিস্ট আছে শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত যে কোনো ক্যারেক্টার যদি আপনি প্রিন্ট করতে চান, যে এগুলা থেকে শুরু করে এগুলা, যে কোনো ক্যারেক্টার প্রিন্ট করতে চাইলে ওইটার করেসপন্ডিং ভ্যালুটা আপনার লাগবে। ওই ক্যারেক্টার, ওই ASCII ক্যারেক্টারের করেসপন্ডিং ভ্যালুটা আপনার লাগবে, যে ভ্যালুটা কত। এখন আমাদের কাছে মনে হতে পারে যে এই চার্ট তো আসলে আমাদের কাছে মনে রাখা সম্ভব না, তাই না? যে এই 255টা 256টা 0 থেকে শুরু করলে 255, তো এগুলো আমরা এত কিছু মনে কিভাবে রাখবো? সবকিছু মনে রাখার দরকার নাই। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেমন বড় হাতের এ শুরু হয়েছে 65 থেকে, বড় হাতের এ শুরু হয়েছে হচ্ছে 65 থেকে। এটা মনে রাখলে আপনি বড় হাতের যে কোনো মানে ইয়াই অ্যালফাবেটই আপনি বের করতে পারবেন যে অন্যগুলোর ASCII কি, ঠিক আছে, ভ্যালুটা কত। ছোট হাতে শুরু হয়েছে 97 থেকে, তাহলে বড় হাতের 65, ছোট হাতের এটা হচ্ছে 97। ছোট হাতের এটা মনে রাখলে অন্য সবগুলোই বের করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার। দেখেন ডিজিট 0 শুরু হয়েছে হচ্ছে 48 থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু পর আবার লাগবে। 0 শুরু হচ্ছে 48 থেকে, 0-এর ভ্যালুটা হচ্ছে 48, ঠিক আছে? তার মানে যখন আমরা 0, এখন আসলে এই কাজগুলো কিবোর্ডে ইউনিকোড দিয়ে হয়, কিন্তু যখন আসছে এই জিনিসগুলো তখন কিন্তু ASCII দিয়েই হইতো। মনে করেন আমি 0 প্রেস করছি, তাহলে এটার করেসপন্ডিং 8 বিটের বাইনারি মেমোরিতে যে সেভ হবে, মেমোরিতে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে 48, এখানে হচ্ছে 0, তো 0টা শুরু হয়েছে হচ্ছে 48 থেকে। তাহলে 149, 250, 351 এভাবে করে অন্য সবগুলোর জন্য কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে ছোট হাতের এ, বড় হাতের এ আর 0, এটা যদি আমরা মনে রাখি তাহলে মোটামুটি হবে। এ বাদে যা থাকবে সেগুলো যদি পরীক্ষায় দেওয়া হয় তাহলে আমি সেটার ভ্যালু
পরীক্ষায় দিয়ে দিব। যেমন এখানে স্পেস আছে, স্পেসের জন্য 32, স্পেস দিতে হলে, স্পেস প্রিন্ট করতে হলে 32 প্রিন্ট করতে হয় অ্যাকচুয়ালি। যদি আপনি নিউ লাইন প্রিন্ট করতে চান তাহলে তার জন্য 10, ঠিক আছে? এরকম কিছু কিছু জিনিস আছে। তো এগুলো কোনো কিছু দেয়া হলে এর বাইরে সেটা আমি বলে দিব, পরীক্ষার হলে কোশ্চেনে দেয়া থাকবে যদি আসে এরকম কিছু। আপনারা কি ধরতে পারছেন জিনিসটা, সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করা হয়? এই বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন এগুলো তো আসছে অনেক পরে, ল্যাঙ্গুয়েজের সূচনা কিন্তু এভাবে, ঠিক আছে? তাহলে অন্য যে কোনো কিছু প্রিন্ট করতে বললে পারবেন, যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার? যদি বলি 7 প্রিন্ট করো, 7, তাহলে কি লিখবেন বলেন তো? জাস্ট আমি বলে দিলাম 7 প্রিন্ট করো, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে মুভ ডিএল কমা, ডিএল এ কত রাখবো? 48 হচ্ছে 0-র জন্য না, তাহলে 7 এর জন্য কত হবে? 48 যদি 0-র জন্য হয়, তাহলে 7 এর জন্য হচ্ছে 48 প্লাস 7 কত হয়? ম্যাম 55। 55। তাহলে এই 55 রাখতে হবে হচ্ছে ডিএল এ। এরপর আমরা লিখবো হচ্ছে কি লেখা লাগবে এরপর? এইচ এ কত রাখা লাগবে? এইচ এ ফাংশনাল ভ্যালু রাখতে হবে হচ্ছে 2। এরপর কি ইনস্ট্রাকশন দিতে হবে? ইন 21h। তাহলে ইন 21h যখন পাবে, এইচ চেক করে দেখবে 2 আছে, এবং ডিএল চেক করে 55 পেলেই 55 এর করেসপন্ডিং যে ক্যারেক্টার, আস্কি ক্যারেক্টার, সেটা হচ্ছে 7 প্রিন্ট করে দিবে। বুঝতে পারলেন? ঝামেলার, তাই না? আচ্ছা, এখন দেখেন স্ট্রিং, এটা হচ্ছে ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা বুঝলাম। তাহলে এখানে কেন এ প্রিন্ট হয়েছে প্রথমে সেটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব বাংলাদেশটা কিভাবে প্রিন্ট হচ্ছে। আমি যে স্ট্রিংটা প্রিন্ট করতে যাচ্ছি সেটা এখানে রাখছি, হ্যাঁ, বি এর মধ্যে। এখন এই বাংলাদেশের পরে আমরা দেখেন একটা ডলার সাইন দিছে, দেখতে পাচ্ছেন? এই জিনিসটা কিন্তু প্রিন্ট হবে না, যখন আমি প্রিন্ট করব এটা কিন্তু প্রিন্ট হবে না, বাংলাদেশটাই প্রিন্ট হবে। এখন যখন আমি বাংলাদেশ লিখে এরপরে ডলার সাইন দিচ্ছি, এটার অর্থ হচ্ছে স্ট্রিংটা এখানে শেষ হচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং, এবং কেন এই জিনিসটা ইউজ করা হয় আপনারা একটু বোঝা ট্রাই করেন। দেখেন, যখন আমি বাংলাদেশ লিখতেছি এখানে কতগুলো ক্যারেক্টার আছে? সিঙ্গেল ক্যারেক্টার ওয়াইজ যদি আপনি চিন্তা করেন কতগুলো ক্যারেক্টার আছে? পোলাপান 1 2 3 4 বলতে পারেন? ম্যাম 10 হবে তো। 10 হবে না, তাহলে 10টা ক্যারেক্টার আছে এখানে। এখানে 10টা ক্যারেক্টার আছে। 10টা ক্যারেক্টার আপনি যে এখানে বললেন, বা আমরা যে এখানে বলে আসলাম যে বি ভ্যারিয়েবলের মধ্যে বাংলাদেশ রাখবো, সাইজ হচ্ছে ডেটা বাইট। তার মানে কি? তার মানে কি এই যে 1 বাইটের মধ্যে বাংলাদেশ টোটালটা এটা যাবে। মানে আপনাদের কি মনে হয়? আমি তো এখানে সাইজ বলছি ডেটা বাইট, তাই না? তার মানে ডেটা বাইট মানে 8 বিট জায়গা অ্যালোকেট করতেছি। তাহলে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের জন্য টোটালটা একটা ইয়াতে এটা যাবে? না ম্যাম। যখন এই যে স্ট্রিং যায়, এটা সিঙ্গেল ক্যারেক্টার আকারে যায়। কি বলতেছি বুঝেন? আসলে যখন আমি মেমোরিতে পাঠাচ্ছি, হ্যাঁ, মনে করেন একটা লোকেশনে বি গেল, আরেকটা লোকেশনে এ গেল, একটা লোকেশনে এন গেল, একটা লোকেশনে জি গেল। আমি যে কোনো অ্যালফাবেট যখন লিখতেছি সেটা আসলে কি তার করেসপন্ডিং বাইনারি আকারে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এই যখন আমি বি পাঠাচ্ছি এটার করেসপন্ডিং 8 বিটের বাইনারি আকারে যাচ্ছে হচ্ছে আমাদের মেমোরিতে। তার মানে বি একটা লোকেশনে যাচ্ছে, এ একটা লোকেশনে যাচ্ছে, এন তারপরের লোকেশনে যাচ্ছে, এভাবে অনেকগুলো লোকেশনে যাচ্ছে। এখন ধরেন প্রিন্ট করতে শুরু করলো আমার প্রসেসর প্রিন্টিং শুরু করলো, কিন্তু সে বুঝবে কিভাবে যে কোথায় যে প্রিন্টিংটা শেষ হচ্ছে? মনে করেন
সে বাংলাদেশ প্রিন্ট করতে শুরু করলো, বিটা একটা মেমোরি লোকেশনে আছে, বিটা তো বি আকারে নাই, বিটা আছে ওটার করেসপন্ডিং বাইনারি ফর্মে, ঠিক আছে, এ আছে তার করেসপন্ডিং বাইনারি ফর্মে, এন আছে তার করেসপন্ডিং বাইনারি ফর্মে, 8 বিট বাইনারি ফর্মে। এখন সে কোথায় যে বুঝবে যে আমাকে এখানে থামতে হবে, যেখানে সে এই ডলার সাইনের করেসপন্ডিং ভ্যালু বাইনারি ভ্যালুটা পাবে। এই জন্য কোন একটা স্ট্রিং যখন আমি লিখি, স্ট্রিং এর বা স্ট্রিং যখন আমি প্রিন্ট করতে চাই, স্ট্রিং প্রিন্টিং এর সময় ডেফিনেটলি আমাকে লাস্টে একটা ডলার সাইন দিতে হবে। আপনারা যদি এই জিনিসটা না দেন এটা কিন্তু এরর আসবে, কারণ যখন আপনি প্রিন্ট করতে যাবেন প্রসেসর কিন্তু বুঝবে না তাকে কোথায় যে থামতে হবে। কারণ যখন আপনি একটা সিঙ্গেল ডেটা প্রিন্ট করতে যাচ্ছেন, ওইটা একটা সিঙ্গেল, মনে করেন একটা ডেটা বাইট অ্যালোকেট করছেন, ওইটা একটা বাইটে আছে, ডেটা ওয়ার্ড অ্যালোকেট করছেন, ওইটা 2টা বাইটে আছে। কিন্তু যখন আপনি ক্যারেক্টার পাঠাচ্ছেন সেটা সেট অফ লোকেশনে যাচ্ছে, মানে সরি স্ট্রিং পাঠাচ্ছেন সেটা সেট অফ লোকেশনে যাচ্ছে। বাংলাদেশ দিলে এখানে আপনার 10টা লোকেশন নিচ্ছে। তাই আপনার আসলে ঘটনা কি হচ্ছে, কোথায় যেয়ে থামতেছে, কোন পর্যন্ত আপনাকে যেতে হবে প্রিন্ট করার জন্য, কারণ এটা একটা একটা করে নিয়ে প্রিন্ট করতেছে। তাহলে কোন পর্যন্ত যে প্রিন্টিংটা থামবে সেই জিনিসটা বোঝানোর জন্য একটা লাস্ট একটা ডলার সাইন থাকবে, যে এইটার এই ডলার সাইনে করেসপন্ডিং বাইনারি যখন সে পাবে সে প্রিন্টিং ক্লোজ করবে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন এই প্রিন্টিংটা লজিক কি, স্ট্রিং প্রিন্টিং এর জন্য আমরা এই ওয়েটা ইউজ করি। এই পক পক করতেছে কে? স্ট্রিং প্রিন্টিং এর জন্য আমরা এই ওয়েটা ইউজ করি। এখানে কি করা হয়েছে দেখেন, আগের মতো int21h ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে। আমি বলছিলাম যখন int21h ইনস্ট্রাকশন থাকে তখনই সে AH রেজিস্টার চেক করে। AH রেজিস্টারে যদি 2 পায় তাহলে একরকম ঘটনা, যদি 9 পায় তাহলে একরকম ঘটনা, 4C পেলে অন্যরকম ঘটনা। দেখেন এখানে কিন্তু AH এ আমরা 9 রাখছি। কেন এই যে 9 রাখলাম? স্ট্রিং প্রিন্টিং এর সময় এই যে 9 রাখতে হয়, কারণ এই যে 9 রাখলে সে DX রেজিস্টার চেক করে, DX, এবং DX এ যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসে যে ডেটা থাকবে সেটা প্রিন্ট করতে শুরু করবে। বুঝেন জিনিসটা কি হচ্ছে? আমরা এখানে বি ভ্যারিয়েবলের মধ্যে বাংলাদেশ রেখে আসছি, মানে আমরা বলতেছি প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য 1 বাইট করে আমরা নিব বাংলাদেশে, ঠিক আছে? এখন এটা মেমোরির কোন একটা লোকেশন থেকে স্টোর হতে শুরু করছে। আমরা যখন লো ডিফেক্টিভ অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিলাম, এই যে LEA, এই ইনস্ট্রাকশনটা কিন্তু আমরা থিওরি ক্লাসে এখন পর্যন্ত কোথাও পড়িনি। LEA ইনস্ট্রাকশনটা, এটার ফুল ফর্ম হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, ঠিক আছে? এটা যে কাজটা করবে সেটা হচ্ছে সোর্সের ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেসকে ডেস্টিনেশনে কপি করবে। মানে যখন আমি বলতেছি LEA DX, B এর অফসেট অ্যাড্রেসটা, ঠিক আছে, B এর অফসেট অ্যাড্রেসটা DX এ কপি করে নেবে। তার মানে মনে করেন যে বাংলাদেশ B একটা লোকেশনে স্টোর আছে, A একটা লোকেশনে স্টোর আছে, N একটা লোকেশনে স্টোর আছে, তাহলে বাংলাদেশ মনে করেন 3000 নামক অফসেট থেকে স্টোর আছে। তাহলে এই 3000 অফসেটটা DX রেজিস্টারে কপি করে নেবে, মানে ইনিশিয়াল অফসেটটা। এর পরেরটা মনে করেন এটা 3001 এ আছে, তারপরটা 3002 আছে, কিন্তু ওই শুরুটা কপি করবে, শুরুটা কপি করে সেটা DX এ নিয়ে যাবে। এখন যখনই আমরা এরপরে এই যে 9 রাখতেছি এবং int21h ইনস্ট্রাকশন দিচ্ছি, তখন int21h পেলে 9 চেক করতেছে, এই যে 9 মানে h চেক করতেছে, এই যে যদি 9 পায় তাহলে সে DX চেক করতেছে। DX এ যত অ্যাড্রেস পাবে, যে এখন এই 3000 পাচ্ছে না, 3000 যে ভ্যালুটা থাকবে ওইখান থেকে সে প্রিন্ট করতে শুরু করবে। এবং কোথায় যেয়ে থামবে, যে লোকেশনে যে সে এই ডলার সাইনের করেসপন্ডিং বাইনারি পাবে তার আগ পর্যন্ত সে প্রিন্ট করে দিবে। এটা পাইলে তখন সে বুঝবে তাকে থামতে হবে। আমি কি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? পোলাপান এগুলা কিন্তু মিড টার্ম পরীক্ষা আসবে, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর করে ঘুরায় দেওয়া হবে, তখন কিন্তু মজা হবে অনেক। তাহলে সিঙ্গেল ক্যারেক্টার এবং স্ট্রিং প্রিন্ট করতে পারবেন আপনারা? সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং দুটোই প্রিন্ট করতে পারবেন? আমি যদি বলি যে 59, মন দিয়ে শুনেন কি বলতেছি, 59 স্ট্রিং আকারে প্রিন্ট করো, পারবেন না? যে কোনো কিছুই তো স্ট্রিং আকারে প্রিন্ট করা যায়, নাম্বারকেও তো স্ট্রিং আকারে প্রিন্ট করা যায়। যদি আমি বলি 59 স্ট্রিং আকারে প্রিন্ট করো, পারবেন না? কি করতে হবে তখন?
কি করতে হবে তখন? $59 দিতে হবে। $59 দিতে হবে না, ডলার দিয়ে ওটা স্টোর করব। মানে যাই প্রিন্ট করতে চাই প্রসিজার সেম, জাস্ট লেখার সময় আমাকে লাস্টে ডলার দিতে হবে। তাহলে সিঙ্গেল ক্যারেক্টার গেল, আরেকটা গেল হচ্ছে স্ট্রিং। এখন জাস্ট নাম্বার প্রিন্টিংটা আছে। নাম্বার ম্যাম হ্যাঁ, ম্যাম 59 কে আমরা ডিরেক্টলি প্রিন্ট করতে পারবো না? বি এর জায়গায় যদি ডিরেক্টলি 59 লিখি। বুঝিনি বাবা, আরেকবার বলেন কোয়েশ্চেনটা। আমি যে লিয়া ডিএক্স ম্যাম, আমরা তো হচ্ছে বি তে হচ্ছে ওটাই স্টোর করছিলাম, যেমন বাংলাদেশ। স্টোর না করে কি ডিরেক্টলি এটা করতে পারবো? এখানে জি ম্যাম। এখানে পাঠাতে হলে আপনাকে এটাকে স্ট্রিং আকারে পাঠাতে হবে। মানে যদি আপনি লো ডিফেক্টিভ অ্যাড্রেস ইউজ করেন, হ্যাঁ, লো ডিফেক্টিভ অ্যাড্রেস ইউজ করেন, আপনি যদি স্ট্রিং প্রিন্টিং করতে চান তখন এই প্রসিজারে যেতে পারবেন। কিন্তু যদি আপনি সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে চান তখন আপনাকে অবশ্যই এই প্রসিজারে অথবা নাম্বার প্রিন্টিং এর প্রসিজারে আসতে হবে। মানে যে কোনো কিছুই আপনি এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো কিছুই আপনি এটা দিয়ে ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে লিখতে চাচ্ছেন তো পারবেন, জি কোনো ম্যাম। সমস্যা নেই। কিন্তু আপনাকে হচ্ছে এই ফরম্যাটে লিখতে হবে, এই ফরম্যাটে লিখতে হবে। এবং আপনাকে মনে রাখতে হবে যখন আপনি জানেন যে নাম্বারটা এটা, তখনই আপনি শুধু এই জিনিসটা লিখতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। মানে আমি কি বলতে চাচ্ছি আসলে, ধরেন আপনি জানেন যে নাম্বারটা 59, এই 59 আপনাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনি প্রিন্ট করবেন। তাহলে এই জিনিসটা যদি প্রিন্ট করতে চান তখন আপনি কিন্তু ইজিলি আপনি স্ট্রিং প্রিন্টিং দিয়ে প্রিন্ট করতে পারবেন। কিন্তু আপনি জানেন না যে আপনার প্রিন্টিংটা আসলে কোন নাম্বারকে করতে হবে। যেমন ধরেন আমি আপনাদের আগের ওই যে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে তখন কিছু যে সরল জাতীয় কাজ করানো হয়েছিল, মনে আছে? তখন কিন্তু আপনি মনে করেন আপনি একটা সরল দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন না যে এটার আনসার কত হবে। আপনাকে সরলটা সলভ করে আনসার বের করতে হবে, তো আপনি কিন্তু জানেন না যে আনসার কত হবে। কিংবা ধরেন আপনাকে আমি বললাম যে 3টা নাম্বার তুমি ইউজার ইনপুট নাও, 3টা নাম্বার ইউজার ইনপুট নিয়ে সেই 3টা নাম্বারের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ফাইন্ড আউট করবা। ঠিক আছে, তো তখন আপনি কি জানেন যে আসলে ইউজার কোন 3টা ইনপুট দিবে? জানেন না। কিন্তু তো তখন কিন্তু আপনি ডিরেক্ট এইভাবে প্রিন্ট করতে পারবেন না, স্ট্রিং প্রিন্ট করতে পারবেন না। ঠিক আছে, এমনিতে পারবেন, এমনিতে কোনো সমস্যা নেই। মানে নাম্বার প্রিন্টিং সাধারণত নাম্বার প্রিন্টিং এর প্রসিজারেই করতে হয়। স্ট্রিং কে প্রিন্ট করতে চাইলে আপনি স্ট্রিং প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। স্ট্রিং প্রিন্ট মানে স্ট্রিং প্রিন্টিং এর প্রসিজারে নাম্বার প্রিন্ট করলেও কিন্তু ভুল হবে না, হ্যাঁ। মানে আমি যেটা বলতেছি এটা ভুল বুঝেন না আবার। যে কোনো নাম্বারকে আমি স্ট্রিং প্রিন্টিং এর প্রসিজারে স্ট্রিং প্রিন্ট করতে পারবো, কিন্তু দেখবেন পরীক্ষায় যখন আমি দিব কোনো সময় আপনি কোনো নাম্বার স্ট্রিং প্রিন্ট করতে দিব না, কারণ এই জিনিসটা ইউজলেস। যদি স্ট্রিং প্রিন্ট করতে দেওয়া হয় তাহলে স্ট্রিংই দেওয়া হবে। নাম্বার প্রিন্ট করতে দিলে কোনো একটা প্রবলেম দিয়ে সেই প্রবলেমটা সলিউশন করে দেন সেই নাম্বারটা আপনাকে প্রিন্ট করতে বলা হবে যে আনসারটা প্রিন্ট করো। তখন আপনার জন্য আসলে এই জিনিসটা কাজে লাগবে না। আর এটা তো মাত্র 3 লাইনের কোড, হ্যাঁ। পরীক্ষায় এরকম সাধারণত এত ছোট প্রোগ্রাম আসবে না। যদি স্ট্রিং প্রিন্ট দেওয়া হয় তাহলে তো এই 3 লাইন লিখলে আসলে হয়ে যাচ্ছে। তো এত ছোট প্রোগ্রাম পরীক্ষা থাকবে না। যাই হোক, দেখেন এরপর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে নাম্বার প্রিন্ট করব। 68 কে প্রিন্ট করার জন্য যদি আমি বলি 68 কে প্রিন্ট করো, স্ট্রিং প্রিন্টিং না, স্ট্রিং প্রিন্টিং কিভাবে সেটা তো আপনারা বুঝলেনই, লাস্টে জাস্ট ডলার সাইন দিয়ে এটাকে প্রিন্ট করা লাগবে। কিন্তু এছাড়া কি আপনাদের 68 প্রিন্ট করার আর কোনো বুদ্ধি মাথায় আসে? কেউ বলতে পারবেন? পারবেন? স্ট্রিং প্রিন্টিং বাদে 68 প্রিন্ট করার আর কোনো পলিসি আপনাদের মাথায় আসে? এটা একটু ভেবে আমাকে বলতে হবে। এনিওয়ান? স্ট্রিং প্রিন্টিং বাদে 68 প্রিন্ট করার আর কোনো পলিসি কি মাথায় আসে কিনা? আমরা এতক্ষণ যা পড়লাম তার বেসিসে, এর বাইরে কিছু জানতে চাইনি। 48 যদি 0 হয় তাহলে ওই হিসাবে কি করা যাবে? এক্স্যাক্টলি, তাহলে কিভাবে কি লিখতে হবে? কি লিখতে হবে তাহলে?
বলেন, আপনি তো প্রায় ধরেই ফেলছেন, বলেন এখন। ভেবে বলেন তাহলে কি লিখতে হবে 68 প্রিন্ট করার জন্য? ম্যাম 116। 116? 116 কোথায় লিখবেন? বুঝতে পারিনি আমি আপনার কথা, একটু বুঝিয়ে বলবেন? ম্যাম 6 আর 8 কি আলাদা আলাদা? এক্স্যাক্টলি ঝামেলাটা বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে কি করতে হবে? ম্যাম ফার্স্টে 48 এ হচ্ছে 6 এর জন্য আগে প্লাস করতে হবে, তারপর আবার 8 এর জন্য আবার প্লাস করতে হবে 48 এর সাথে। ঝামেলার, তাই না? জি ম্যাম, ঝামেলার তো মনে হচ্ছে। তাহলে লিখতে হবে এভাবে, দেখেন। ডিএল এ কত রাখবো তাহলে আমরা? তখন ডিএল তো রাখতে হবে, অন্য কোনো রেজিস্টারে তো রাখতে পারবো না, কারণ এই যে 2 পেলে তখন ডিএল চেক করবে, তাই না? আর সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং এর জন্য 2 রাখতে হবে। তো আমি এখানে কি বলতে পারি, মুভ ডিএল কমা, এখানে কি বলবো, 48 প্লাস 6। 6 এর ভ্যালু রিচ করতে হইলে কি করতে হবে? 48 প্লাস 6 না, তাহলে কত হবে? 54। তারপরে দিতে হবে কি, এই যে কত রাখতে হবে, এই যে কত রাখতে হবে পোলাপান? 2 ম্যাম। 2 রাখতে হবে। তারপর কি কমান্ড দেওয়া লাগবে? এটা, তাই না? তাহলে যখনই ইনটু 21h পাবে এইচ চেক করবে, আর যখন তারপরে হচ্ছে এইচ এ যখন 2 পাবে ডিএল চেক করবে, ডিএল এ 54 পেলে সে 6 প্রিন্ট করে দিবে। তাহলে শুধু 6 প্রিন্ট করলে তো হইলো না, এইটাও প্রিন্ট করা লাগবে, তাই না? তাহলে লেখা লাগবে মুভ ডিএল কমা, এখন কি লিখবো? 8 প্রিন্ট করার জন্য কি লিখবো? ম্যাম 56। 56, তাই না? 66 না, 56। 56 ম্যাম। হ্যাঁ, তারপর ইনটু 21h, এইচ এ তো 2ই আছে, তাহলে ইনটু 21h যখন পাবে এইচ চেক করবে, এইচ চেক করে দেখলো এইচ আগে থেকে এই 2 রাখা আছে, তারপর ডিএল চেক করবে, ডিএল চেক করে 56 পাবে, 8 প্রিন্ট করবে। তো এটা হচ্ছে একটু মানে কঠিন কিছু না, জাস্ট একটু ঝামেলার অন্যান্য ল্যাঙ্গুয়েজ তুলনায়। কিন্তু দেখেন এখানে 68 প্রিন্ট করছে, হ্যাঁ 68 প্রিন্ট করার জন্য আরেকটা পলিসি ইউজ করছে, এখান থেকে দেখেন, এর আগের অংশটুকু স্ট্রিং প্রিন্টিং। তো এখান থেকে কি হয়েছে আমাকে একটু বুঝায় বলতে পারবেন? প্রথম 3 লাইন কি করা হয়েছে এখানে, আপনারা দেখে বোঝা যায় কিনা যে এখানে কি হয়েছে? Anyone? এই 3 লাইনে কি হয়েছে? আচ্ছা দেখেন, এই 3 লাইন বোঝা যাচ্ছে না? এক্স কি লোড করলো, এক্স কি লোড করলো? ম্যাম 68। 68 লোড করলো, তাই না? এক্স এ 68 লোড করলো, তারপর বিএল এ কত রাখলো? ম্যাম 10। 10। আচ্ছা, এরপরে কি করলো? 10 দিয়ে 68 কে ভাগ করলো, এটা বোঝা যায়? জি ম্যাম। তো 10 দিয়ে 68 কে কেন ভাগ করলাম? আমার দরকার ছিল 68 প্রিন্ট করা, 10 দিয়ে 68 কে কেন ভাগ করলাম?
কি মনে হয় আপনাদের? 10 দিয়ে কেন ভাগ করলাম? অন্য কোনো নাম্বার দিয়ে কেন ভাগ করলাম না? ম্যাম আমার Why যখন 10? 48 থেকে শুরু হয়েছিল তখন 0 থেকে 9 পর্যন্ত ছিল, এই জন্য ম্যাম 10 দিয়ে ভাগ করে আলাদা করে দেখিয়ে দিয়েছি যে এটা আলাদা আলাদা করে প্রিন্ট হচ্ছে মেবি। আর একটু বুঝায় বলেন, ও ঠিকই বলছে, একটু ক্লিয়ারলি বলেন সবাই যাতে বুঝতে পারে। ম্যাম যখন আমরা আজকে দেখছিলাম, আজকের ওখানে আমার যখন 0 শুরু হয়েছিল তখন ওটা 48 থেকে শুরু হয়েছিল, 48 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত ছিল, 0 থেকে 9। হুম মানে এটা তো যখন আমি একটা বড় সংখ্যা প্রিন্ট করবো যেমন 68, তাই এটা আমার আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। প্রথমে 6 প্রিন্ট করতে হবে, পরে আবার 8 প্রিন্ট করতে হবে। হুম এটা করার জন্য ম্যাম আমরা ওই যে বিএল 10 দিয়ে ভাগ করছি যাতে ওই দুইটা আলাদা আলাদা প্রিন্ট করতে পারি, 6 আর 8। বুঝতে পারতেছেন ও কি বলতেছে? 68 যখন আমরা প্রিন্ট করব, তাই না? তখন আমাকে 6 এবং 8 আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। 6 এবং 8 এটা আমাকে আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। তাহলে আমি যদি 10 দিয়ে ভাগ করি তখন আমার ভাগফল কত আসবে? 6। ভাগশেষ কত আসবে? ভাগশেষ কত আসবে? 8 ম্যাম। 8, তাই না? তাহলে এই 6 কোথায় যাবে? 6 কোথায় স্টোর হয় পোলাপান? যখন আমি ভাগ করি ভাজ্যকে রাখতে হয় এক্স এ, আর ভাজককে অন্য কোনো 8 বিটের রেজিস্টারে অথবা মেমোরি লোকেশনে স্টোর করা যায়, তাই না? তাহলে যখন ভাগ হয়ে যায় তখন ভাগফল কোথায় যায়? এল এ যায় না? জি ম্যাম। আর ভাগশেষ কোথায় যায়? এইচ। ওই এইচে যায়। ওকে, এখন এটা গেল হচ্ছে এল এ, এটা গেল হচ্ছে এইচ। ভালো কথা। দেখেন ও যেটা বললো যে আমরা যদি 68 কে 10 এর পরিবর্তে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু নাম্বারটা 6 আর 8 এ ভাগ হতো না। আমি যদি কোনো 2 ডিজিটের নাম্বারকে মনে করেন 92 কে 10 দিয়ে ভাগ করি তখন কি হবে? নাম্বারটা 92 কে 10 দিয়ে ভাগ করলাম তখন কি হবে? ভাগফল আসবে 9 আর ভাগশেষ আসবে হচ্ছে 2, এরকম আসবে না? তার মানে কি ওই নাম্বারটাই দুইটা আলাদা ক্যারেক্টারে ভাগ হয়ে গেল। ওই নাম্বারটাই দুইটা আলাদা ক্যারেক্টারে ভাগ হয়ে গেল। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? 9 এবং 2 তে ভাগ হয়ে গেল। তো ওই মাল্টিপল ডিজিটের নাম্বার যেন সিঙ্গেল ক্যারেক্টারে ভাগ হয়, এই জন্য আমরা এটাকে 10 দিয়ে ভাগ করতেছি। এখন আমাদের মনে হইতে পারে যে আমি তো এই প্রসিজারেই কাজ করতে পারতাম, তাহলে এই ভাগ করার কি দরকার? এটার উত্তর আপনারা কেউ দিতে পারবেন? যারা বুঝছেন, ধরেন আমি 68 প্রিন্ট করতে চাই, 68 প্রিন্ট করব, আমি ডিরেক্ট এইভাবে প্রিন্ট করব, তাহলে আমি ভাগ কেন করলাম? এখানে যে দেওয়া হয়েছে এখানে কিন্তু ভাগ করা হয়েছে। ভাগ করার পর কি করা হয়েছে দেখেন, ভাগ করা হইলো, ভাগ করার পর ভাগফলটা এলে গেল, ভাগশেষ এইচে গেল, তারপরে এক্স থেকে এটা ডিএক্স এ নেওয়া হয়েছে, তার মানে এই 6টা এল থেকে গেছে হচ্ছে ডিএল এ, আর এটা হচ্ছে এইচ থেকে ডিএইচ এ গেছে। ঠিক আছে? এটা এইচ থেকে ডিএইচ এ গেছে। তারপর আমরা কি বলতেছি? মুভ এইচ কমা 2, এইচ এ 2 লোড করলাম, দেন আমরা বলতেছি ডিএল কমা 48। তাহলে ডিএল এ 48 লোড, মানে ডিএল এর সাথে 48 যোগ করছে, ডিএল এ আছে কত? 6 আছে, 6 এর সাথে 48 যোগ হয়ে 54 হলো। তারপরে ইন 21h ইনস্ট্রাকশন দিছি, তো ইন 21h পেলো, এইচ চেক করে দেখলো 2 আছে, ডিএল চেক করে 54 পেলো, সে 6 প্রিন্ট করে দিছে। তারপরে 8 প্রিন্ট করার জন্য কি করছি? 8 ছিল এইচ, সরি ডিএইচ এ, ডিএইচ থেকে এটাকে ডেফিনেটলি ডিএল এ আনতে হবে, কারণ সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার সময় সবসময় ডিএল চেক করা হয়। তারপরে অ্যাড ডিএল কমা 48, তার মানে ডিএল এ ছিল 8, তার সাথে 48 যোগ হয়েছে, 56 রিচ করছে। তারপরে আমরা আবার ইন 21h ইনস্ট্রাকশন দিছি, তো ইন 21h ইনস্ট্রাকশন পেলো, সে ডিএল চেক করলো, ডিএল চেক করে দেখবে যে হচ্ছে 56 আছে, ইন 21h পেলো, তারপরে আসলে এইচ চেক করবে, এইচ যেহেতু আমরা আগে 2 রেখে আসছি এই জন্য ডিএল চেক করবে, ডিএল চেক করে 56 পাবে, তখন কি আলটিমেটলি 8 প্রিন্ট করে দিবে। আপনারা কি বুঝতে পারছেন ঘটনা? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এইভাবে এই প্রসিজারে করতাম ভাগ না করে, তাহলে আমাদের প্রোগ্রামটা আরো ছোট হতো, আমরা কেন এই প্রসিজারে আসলাম? এটা আমার প্রশ্ন, বলেন।
পোলাপান বলতে পারবেন কেন ভাগ করে আসলাম? আপনারা কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? আমি কি জানতে চাচ্ছি উত্তর পরের বিষয়। আপনারা কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? জি ম্যাম। কি কোশ্চেন করছি বলুন তো? ম্যাম আমরা যখন 68 প্রিন্ট করতেছি তখন প্রথম অবস্থায় ম্যাম আমরা যে উপরে 5 লাইনে কোড লিখে করছিলাম, যখন 68টা প্রিন্ট করছি তখন এই পুরো কোড মানে অনেক লং কোডটাকে প্রিন্ট করতেছি। এটা কেন করতেছি এটা জানতে চাইছেন যে ওটা মানে আমি ভাগ করে কেন জি জি আসলাম? ভাগ করছি। ভাগ না করে ডিরেক্ট জি আমি এই ওয়েতে প্রিন্ট করতে পারতাম, তো ভাগ করে জি কেন জি আসলাম এটা প্রশ্ন ছিল আমার। কেউ কি বলতে পারবেন? আচ্ছা দেখেন, আপনার যদি মনে হয় যে 68 ম্যাম প্রিন্ট করতে দিছে, আপনি কোনটা চুজ করবেন, এটা নাকি এটা? কোনটা? ম্যাম ফার্স্ট এরটা। ফার্স্ট এডটা, তাই না? তাহলে আমাদের কাছে মনে হইতে পারে যে এই জিনিসটা আসলে মানে অযথাই করা হয়েছে। এটা অযথা করা হয়নি। কেন অযথা করা হয়নি একটু চিন্তা করলে বুঝতে পারবেন। দেখেন একটু ভালোভাবে চিন্তা করে 68 তাই না? 68 এই জিনিসটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, তো আপনি জানেন যে জিরোর জন্য ভ্যালু হচ্ছে 48, তাহলে আপনার 6 এর জন্য ভ্যালু বের করতে পারবেন কিভাবে? 48 প্লাস 6, আর 8 এর জন্য ভ্যালু বের করতে পারবেন হচ্ছে 48 প্লাস 8, তাই না? 48 প্লাস 8, তারপরে আপনি এই দুইটা ভ্যালু দিয়ে এই যে এইভাবে আমরা এখানে যেভাবে লিখছিলাম এইভাবে এই ওয়াইজ প্রোগ্রামটা লিখতে পারেন। কিন্তু মনে করেন আপনাকে আমি অন্য একটা অপারেশন করতে দিছি, একটা সরল করতে দিছি, সেই সরলের আনসার কি আসবে আপনি জানেন না, প্রোগ্রাম লিখে আপনাকে বের করতে হবে। তো আপনি সরল সলভের জন্য একটা প্রোগ্রাম লিখলেন, এখন মনে করেন আনসার আসছে 68, আপনি কিন্তু জানেন না যে আনসার 68, বুঝছেন? আপনি জানেন না যে আনসার 68, যখন আপনি জানেন না যে আপনাকে কি নাম্বার প্রিন্ট করতে হবে, আপনি যদি না জানেন যে আপনাকে কি নাম্বার প্রিন্ট করতে হবে, তখনও কিন্তু আপনি যদি 10 দিয়ে ভাগ করেন, এটা 2 ডিজিটের নাম্বার হয়, এটাকে যদি 10 দিয়ে ভাগ করেন তারপরেও কিন্তু ওইটা ওই নাম্বারেই বিভক্ত হবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? ধরেন 68, এটাকে 10 দিয়ে ভাগ করলে কি 6 আর 8 এ ভাগ হয়ে যায় না? তো যে কোনো 2 ডিজিটের নাম্বারকে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু এটা 6 এবং 8 এই ভাগ হয়ে যাবে, মানে ওই দুইটা নাম্বারে ভাগ হয়ে যাবে। আপনি যদি 73 কে ভাগ করেন 10 দিয়ে, তাহলে 7 আর 3 তে ভাগ হয়ে যায় না? তো আপনার কিন্তু নাম্বারটা জানা লাগতেছে না এই ক্ষেত্রে, যে নাম্বারটা আপনাকে কত প্রিন্ট করতে হবে, এটা না জেনেও কিন্তু আপনি প্রিন্ট করতে পারতেছেন। কিন্তু এই প্রসিজারে কিন্তু আপনাকে যাইতে হইলে আপনাকে নাম্বারটা জানতেই হবে যে নাম্বারটা কত। বুঝতে পারতেছেন? জি ম্যাম। তো এটাই হচ্ছে রিজন। আর কোনো প্রশ্ন আছে আপনাদের এখান থেকে? কিন্তু ম্যাম এখানে তো আমরা জানি যে 68 প্রিন্ট করতে হবে, এখানে ওইটা করলাম কেন? এখানে আপনি এটাই করতে পারতেন, কিন্তু ল্যাবের নাম দেখেন, এখানে বলছে না নাম্বার প্রিন্টিং। 3টা জিনিসই আপনাদের শেখানোর জন্য 3 রকমের 3টার উদাহরণ দেওয়া হয়েছে। এখানে যে এটা আমি যেটা করে দেখালাম, এটা কিন্তু বেসিক্যালি যে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট, এই জিনিসটাই। বুঝতে পারছেন? তো মাল্টিপল ডিজিটের নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয় সেই জিনিসটার জন্য আমাদের এই যে এই প্রসিজারে যেতে হয়, এই প্রসিজারে। এখান থেকে আরো কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে কিন্তু আপনাদের দিকে আসতেছে না, তার মানে হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি একটু সামারি করি যে কি কি পড়লাম এতক্ষণ যাবত। আমাদের এখানে 3 ধরনের প্রিন্টিং শেখানো হইলো, একটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং, একটা হচ্ছে স্ট্রিং প্রিন্টিং, একটা হচ্ছে নাম্বার প্রিন্টিং। ঠিক আছে? তো সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং এবং নাম্বার প্রিন্টিং বেসিক্যালি একই জিনিস। মনোযোগ দিয়ে শুনেন, এটা এবং এটাই যে এখানে এর মধ্যে একটা ভ্যালু নিছি, সি এর মধ্যে একটা ভ্যালু নিছি। আমি কিন্তু সি যখন প্রিন্ট করছি, 68 যখন প্রিন্ট করছি, এটা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার আকারে প্রিন্ট করছি, মানে প্রথমে 6 প্রিন্ট করছি তারপরে 8 প্রিন্ট করছি। এখানে যেমন ডিরেক্ট এ প্রিন্ট করছিলাম, এ
কারণ এটা সিঙ্গেল ক্যারেক্টার ছিল। 68টা কিন্তু দুইটা ক্যারেক্টার, 6 একটা ক্যারেক্টার, 8 একটা ক্যারেক্টার। তো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে প্রিন্টিং করছি, ঠিক আছে? তো আপনাদের অচেনা নাম্বারও যেন আপনারা প্রিন্ট করতে পারেন, সেই জন্য এখানে আমরা নাম্বার প্রিন্টিংটা দেখাইছি। ও যেহেতু বললো যে ম্যাম এটা আমাদের কি দরকার, আমরা তো এখন জানি, তো যে ক্ষেত্রে জানবেন না সেক্ষেত্রেও যেন প্রিন্ট করতে পারেন, সেই জন্য এই জিনিসটা দেখানো হয়েছে, ঠিক আছে? আমরা যখন কোনো নাম্বার নিব, আরেকটা জিনিস দেখেন, আমি এখানে প্রশ্নের উত্তর দিতে যে ভুলে গেছি, পরে যে মনে নাই, এখানে সিকে ডিডাব্লিউ এর মধ্যে লোড করছিলাম না? সিকে ডিডাব্লিউ এর মধ্যে লোড করছিলাম না? কেন লোড করছিলাম? কারণ এই যে সিকে পরে আমরা এক্স এ নিছি, কোনো কিছু যদি 10 দিয়ে ভাগ করতে চাই তাহলে সেটাকে কার মধ্যে রাখতে হবে? যে কোনো কিছু আমি ভাগ করতে চাই বাইট ফর্মের ক্ষেত্রে, তাহলে ওই ভাজ্যটাকে এক্স এ রাখতে হয়। আর যদি এক্স এ রাখতে চাই তাহলে এখানে ডিডাব্লিউ এ রেখে আসতে হবে, কারণ এই 16 বিটের রেজিস্টার। আমি যদি এখানে ডিবি দিয়ে আসি, ওইখানে যদি ওইখানে এক্স এ রাখি, এটা কিন্তু ইরর দেখাবে। আর যে কোনো কিছু আমি যে কোনো নাম্বারও স্ট্রিং আকারে প্রিন্ট করতে পারি, যে কোনো সিঙ্গেল ক্যারেক্টারও স্ট্রিং আকারে প্রিন্ট করতে পারি, জাস্ট ওই জিনিসটা রাখতে হবে, লাস্টে ডলার সাইন রাখতে হবে, এটাই মাথায় রাখতে হবে, আর কোনো প্যাচ নাই। আমি আপনাকে গান কবিতা যাই লিখতে দিলাম সে সবকিছুই আপনি স্ট্রিং আকারে প্রিন্ট করতে পারেন, যে কোনো নাম্বারও স্ট্রিং আকারে প্রিন্ট করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে আসলে ওইটা কি মেনশন করা আছে। কোনো নাম্বার যদি বলা থাকে যে স্ট্রিং আকারে প্রিন্ট করো, তখনই স্ট্রিং প্রিন্ট করবেন, আদারওয়াইজ নাম্বারকে কখনো স্ট্রিং প্রিন্ট করবেন না। পরীক্ষা যদি মেনশন না করা থাকে যে এই নাম্বারটাকে স্ট্রিং প্রিন্ট করো, তাহলে কখনোই কোনো নাম্বারকে স্ট্রিং প্রিন্ট করবেন না। আরেকটা জিনিস এখান থেকে বোঝা দরকার, সেটা হচ্ছে এলইএ ইনস্ট্রাকশন, লো ডিফেক্টিভ অ্যাড্রেস। হ্যাঁ, এই ইনস্ট্রাকশনের সাথে কিন্তু ডিরেক্ট স্ট্রিং ইউজ করা যাবে না, ঠিক আছে? কিরকম কি বলতে চাচ্ছি, এই ইনস্ট্রাকশনটা যেটা এলিয়ে, হ্যাঁ, লো ডিফেক্টিভ অ্যাড্রেস, তারপর লিখছি ডিএক্স কমা বি। এখন এখানে যদি আমরা মনে করেন এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যত বড় ডেটা ইচ্ছা লিখতে পারি। কিন্তু যদি এখানে আমি এলিয়ে ইনস্ট্রাকশনের সাথে যদি ডিরেক্ট কোনো স্ট্রিং দিতাম, তখন আসলে কি মিন করতো, যে ওই স্ট্রিংটার অ্যাড্রেসটা এখানে নিয়ে আসো, তাই না? এরকম একটা কিছু মিন করতো। কিন্তু যখন কোনো কিছু আমি মেমোরিতে রাখি নাই, মানে কোনো একটা স্ট্রিং মেমোরিতে রাখি নাই, কোনো লোকেশনে সে নাই, সেটার অ্যাড্রেস আমি কিভাবে এখানে নিয়ে আসবো, সেটা ডেটা হোক বা সেটা কোনো স্ট্রিং হোক। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি আপনাদের? কোনো ডেটা হোক বা কোনো স্ট্রিং হোক, যাই হোক না কেন, সেটা যদি আপনি লো ডিফেক্টিভ অ্যাড্রেস ইনস্ট্রাকশনের সাথে ইউজ করতে চান, এই ইনস্ট্রাকশনের সাথে ইউজ করতে চান, ডেফিনেটলি আপনাকে ওইটা আগে মেমোরিতে রেখে আসতে হবে, ডিরেক্ট লেখা যাবে না এই এলিয়ে ইনস্ট্রাকশনের সাথে। মানে ধরেন যদি আমি এইভাবে লিখি, এলিয়ে ইনস্ট্রাকশনের পরে লিখি এরকম ডিএক্স কমা কিছু একটা লিখলাম, মনে করেন 103 দিয়ে আমি এরকম দিলাম, ঠিক আছে? এলিয়ে ইনস্ট্রাকশনের সাথে এটা সব সময় আপনাকে আগে মেমোরিতে রেখে আসতে হবে। কেন? ধরেন যখন আমি বলতেছি যে বাংলাদেশ, বা অন্য কিছু যা ইচ্ছা তাই লিখতে পারেন, এই জিনিসটা আমি কি বলে আসতেছি যে এটাকে ডেটা সেগমেন্টে রেখে আসো। যখনই আমি এটাকে ডট ডেটার মধ্যে অ্যাসাইন করতেছি, এটা কিন্তু ডেটা সেগমেন্টে যাচ্ছে। কিন্তু যদি আমি এরকম কিছু লিখি, তার মানে ডিরেক্ট আমি এই জিনিসটা মেনশন করতেছি, ঠিক আছে? কিন্তু এলিয়ে ইনস্ট্রাকশন সাথে এটা কখনোই লেখা যাবে না, কারণ এলিয়ে ইনস্ট্রাকশন বলতে আমরা কি বোঝাচ্ছি, লো ডিফেক্টিভ অ্যাড্রেস ইনস্ট্রাকশন বোঝাচ্ছি। আরো কিছু ইনস্ট্রাকশন থাকে যেগুলোর সাথে এটা করা যায়, বাট এই ইনস্ট্রাকশনের সাথে না, এলিয়ে ইনস্ট্রাকশনের সাথে না। কারণ যখন আমি এই জিনিসটা বোঝাচ্ছি, তার মানে কি যে ইফেক্টিভ অ্যাড্রেসটা ডিএক্স এ লোড করো, কিন্তু আপনি এই ডেটা কোনো মেমোরিতে রেখে আসেন নাই, তাহলে এটার কোনো ইফেক্টিভ অ্যাড্রেসও নাই, কি লোড করবে সে এখানে? বুঝতে পারতেছেন জিনিসটা? তাহলে এখান থেকে আমাদের কয়েকটা জিনিস বোঝার মতো, সেটা হচ্ছে আমি যদি এখানে ডেটা বাইট দেই, আমি 8 বিটের রেজিস্টার ইউজ করব, যদি ডেটা ওয়ার্ড দেই তাহলে আমি 16 বিটের রেজিস্টার ইউজ করব। আমি যখনই কোনো স্ট্রিং ইউজ করব তখন আমি সেটা লাস্টে ডলার সাইন দিব, ঠিক আছে? আর যদি আমি নাম্বারটা জানি যে কি নাম্বার, তাহলে আমি সেটাকে নাম্বার আকারেও প্রিন্ট করতে পারি, আবার হচ্ছে ক্যারেক্টার আকারেও প্রিন্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমার ক্যারেক্টার আকারে প্রিন্ট করাটা সুবিধাজনক। আর যদি না জানি যে আনসারটা কি হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই নাম্বার আকারে প্রিন্ট করতে হবে, ক্যারেক্টার আকারে প্রিন্ট করলে চলবে না, মানে এই 10 দিয়ে ভাগ করে নিতে হবে। এখন ধরেন আমি একটা সরল করতে দিলাম আপনাদের, ঠিক আছে? এটার আনসার আসলে 3 ডিজিটের, এটা আপনারা কিভাবে প্রিন্ট করবেন বলেন তো আমাকে? এই প্রশ্নটা আমি আপনার থেকে এক্সপেক্ট করছিলাম, কিন্তু আপনারা করলেন না।
এই জন্য আমি নিজেই জিজ্ঞেস করতেছি। বলেন, ধরেন একটা অপারেশন করলাম, তাই না? এখানে যেমন 68 কে প্রিন্ট করলাম। কিভাবে প্রিন্ট করলাম? 10 দিয়ে ভাগ করছি। তো যে কোনো 2 ডিজিটের নাম্বার, আপনি জানেন না নাম্বারটা কি, তারপরে সেটাকে প্রিন্ট করতে পারবেন না? কিভাবে প্রিন্ট করবেন? এগুলো না বললে আজকে আমি ছাড়বো না, মাথা খারাপ করে দিব আমি আজকে। বলেন, যে কোনো 2 ডিজিটের নাম্বার, আপনি জানেন না নাম্বারটা কি, তখন নাম্বারটা কিভাবে প্রিন্ট করতে হবে? তখন ওই 10 দিয়ে ভাগ করে তারপরে করতে হয়। এখন 3 ডিজিটের জায়গায় আপনি মনে করেন আমি একটা ইয়া দিছি, যে সরলই দিছি, মনে করেন আনসার আসছে 3 ডিজিট। এখন আপনি জানেন না যে আনসার 3 ডিজিট না 2 ডিজিট না 4 ডিজিট, এটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন? মানে বলার আগে আমি ভাবছিলাম যে প্রশ্ন করবো, তার সাথে সাথে আপনি প্রশ্ন করছেন। এটা এই প্রশ্ন যদি বুঝে থাকেন আমি এতক্ষণ যা পড়েছি, তো এই প্রশ্নটা আসার কথা, তাই না? ধরেন আমি একটা অপারেশন দিছি, আপনাকে বুঝান জিনিসটা আমি কি বলতেছি। একটা অপারেশন দিছি, এটার আনসার তো 2 ডিজিট আসতে পারে, 3 ডিজিটও আসতে পারে, 4 ডিজিটও আসতে পারে। আপনি জানেন না কি আনসার আসবে। তো আমি তো ওইটাই বললাম যে আপনি যখন জানেন না যে আনসার কত, তখনই আপনাকে ওই 10 দিয়ে ভাগ করে ওই প্রসিজারে যেতে হবে। এখন যখন আপনার নাম্বারটা 2 ডিজিট, তখন আপনি 10 দিয়ে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ ওই নাম্বারটাই আসতেছে। মনে করেন 69 কে ভাগ করবেন 10 দিয়ে, ভাগফল 6 আর ভাগশেষ হচ্ছে 9। ভাগফল 6 আর ভাগশেষ 9 আসতেছে, তার মানে 6 আর 9 এ ভাগ হচ্ছে। কিন্তু যদি এটা 3 ডিজিট হয় তখন কি করবেন? ম্যাম 100 দিয়ে ভাগ করা লাগবে? যদি 100 দিয়ে ভাগ করেন কি হবে তারপর? ধরেন আপনি এই নাম্বারটা প্রিন্ট করবেন, হ্যাঁ? ম্যাম আমি তো নাম্বারই জানি না, তাই 100 দিয়ে না কি দিয়ে ভাগ করবো সেটা। এটাই যখন আপনি নাম্বারই জানেন না তখন কি করবেন? দ্যাটস মাই পয়েন্ট। নাম্বারটা কত ডিজিটের আপনি জানেন না, কি করবেন? আগে হাতে ক্যালকুলেশন করে নেব। এটা তো ছোড়ামি বুদ্ধি হয়ে গেল, না? কিন্তু একটা তো প্রসিজার থাকবে, এটা আমরা হয়তো ব্যাক ক্যালকুলেশন আমরা করে নিতে পারি, এটা তো কোনো সমস্যা নেই, এটা তো আমরা পরীক্ষার সময় করবোই। কিন্তু প্রোগ্রামিং এর নিশ্চয়ই কোনো ইয়া আছে, পদ্ধতি আছে। ম্যাম এখানে কি আমরা কোনো লুপ ইউজ করব? এক্স্যাক্টলি, আইডিয়া, এই তো ভালো আইডিয়া আসছে। বলেন লুপ কিভাবে ইউজ করতে পারি? ম্যাম বিষয়টা সাপোজ আমি যদি কথা খাতিরে ধরে নেই, মানে আমার কাছে 3টা ডিজিট, তাহলে আমি প্রথমে 10 দিয়ে ভাগ করে আমার 2টা এবং একটা আলাদা ভাগ হবে। দেন আবার যে 2টা আছে ওই 2টাকে আবার 10 দিয়ে ভাগ করে আমি আলাদা আলাদা করব এইভাবে। এখানে লুপ ঘোরাতে হবে, ঠিক আছে? লুপ কতক্ষণ পর্যন্ত ঘোরাতে হবে, এটাই হচ্ছে এখানে বোঝার বিষয়। ধরেন আপনি নাম্বারটা যদি 135 হয়, ঠিক আছে? মনে করেন আপনি 10 দিয়ে ভাগ করলেন, সব ক্ষেত্রে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এখানে ভাগফল কত হবে? ভাগফল কত হবে 10 দিয়ে ভাগ করলে? ভাগফল কত হবে? ভাগশেষ কত হবে? হ্যাঁ, ওইখানে 13 হবে, এখানে 13 হবে, তাহলে ভাগশেষ কত হবে? 5। ভাগশেষ হবে হচ্ছে 5, 5 তাই না? এখন এটাকে আবার যদি আপনি 10 দিয়ে ভাগ করেন কত আসবে? মনে করেন এটা গেল হচ্ছে আমাদের এক জায়গায়, এটা গেল আরেক জায়গায়, তাই না? এটা গেল এক জায়গায়, এটা আরেক জায়গায় গেল, তাহলে এটাকে ভাগ করলেন। আপনি কি 1-3 কে একসাথে ভাগ করতে পারবেন? বলেন, 1-3 একসাথে প্রিন্ট করতে পারবেন? না ম্যাম, তাহলে কি করতে হবে এখানে? ধরেন এটাকে 1 আবার থেকে ম্যাম আবার 10 দিয়ে ভাগ করব। দেখেন, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে এখানে? 1 1, এখানে ভাগফল আসবে 1 আর ভাগশেষ 3। ভাগশেষ 3 আসবে, তাই না? এরকম কিছু, জি ম্যাম। এরকম কিছু প্রিন্ট করতেছেন। তারপরে এই যে এই 1টা, এই 1 কে যদি 10 দিয়ে ভাগ করেন কত আসবে? ভাগফল আসবে কত? 0,
ভাগশেষ আসবে কত? 1। 1 তো এই আপনাকে লুপ কতবার ঘোরাতে হবে এই ভাগফল 0 না আসা পর্যন্ত? বুঝতে পারতেছেন জিনিসটা 3 বার। কি বলতে চাচ্ছি? লুপটা এমন ভাবে ফেলতে হবে। ঠিক আছে? তো তখন আপনার 3 ডিজিট না 4 ডিজিট না 5 ডিজিট সেটা আপনার ম্যাটার করবে না। আপনাকে বারবার 10 দিয়ে ভাগ করতে হবে। এই লুপটা কতবার ঘোরাতে হবে সেটার আপনাকে লজিক দিয়ে দিতে হবে হচ্ছে আপনার এমন ভাবে যাতে ওই জিনিসটা মানে ভাগফল 0 না হওয়া পর্যন্ত লুপটা ঘোরে। লুপ পড়াইছিলাম? লুপ কি না ম্যাম। পড়াইছি? আচ্ছা ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখেন। লুপ তো নেক্সট দিন পড়াবো আশা করি। আজকে এই পর্যন্তই থাক। বুঝতে পারছেন কিছু? আমি কিছু বুঝাইতে পারছি নাকি কিছু মাথায় ঢুকে নাই? আল্লাহ জানে কি হচ্ছে। লাস্টে যে জিনিসটা বললাম এটা বুঝতে পারছেন? জি ম্যাম। আমি যতবার আমি ধরেন 10 দিয়ে ভাগ করলাম, যদি 3 ডিজিটের নাম্বার হয় আমি কিন্তু কয়বার ভাগ করতে হচ্ছে? 2 বার ভাগ না করলে অ্যাটলিস্ট 2 বার ভাগ না করলে আমি কিন্তু ভাগফল ভাগশেষ পাচ্ছি না। মানে সিঙ্গেল ক্যারেক্টার আকারে পাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি না জানি যে নাম্বারটা আসলে কত ডিজিটের তখন আমাকে কি করতে হবে? ভাগফল 0 না হওয়া পর্যন্ত আমাকে ভাগ করে যেতে হবে। ঠিক আছে? এবং ততবার আমাকে লুপ ঘোরাতে হবে। আপনারা কি আর ক্লাস টেস্ট দিবেন? জি ম্যাম, নিজের আগে আরেকটা দিলে ভালো হয়। কবে হবে সেটা? ক্লাস টাইমে কোনো টেস্ট হবে না। এ বাদে কবে হবে সেটা বলেন। ম্যাম তাহলে টাইম ফিক্স করে আপনাকে জানাই দিবে। ঠিক আছে।